ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট এক্সামের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সাবজেক্ট থেকে যেই বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি আজকে যে আমরা টপিকটি পড়বো সেটি হলো সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা বলতে আমরা কি বুঝি সেটা শুরুতে আমরা জেনে নিচ্ছি। Creativity is the ability to produce new ideas, new ways of thinking, or original solution to problems. It helps a person think beyond traditional method. সৃজনশীলতা হলো নতুন ধারণা, নতুন চিন্তা বা সমস্যার মৌলিক সমাধান বের করার ক্ষমতা। এটি মানুষকে প্রচলিত ধারণার বাইরে চিন্তা করতে সাহায্য করে। খুব সহজ ভাষায় সৃজনশীলতা বলতে আমাদের এমন এক ধরনের চিন্তন কৌশলকে বোঝায় যার দ্বারা আমাদের নতুনত্বের প্রকাশ পায় এবং যার দ্বারা আমরা যে সমস্যার সমাধান করি তার মধ্যে মৌলিকত্ব থাকে। এই সৃজনশীলতার দ্বারাই আমরা বাধা ধরা নিয়মের বাইরে গিয়ে বা বাধা ধরা চিন্তার বাইরে গিয়ে নতুন ভাবে চিন্তা করতে পারি যার বাস্তবিক কার্যকারিতা রয়েছে। অ্যাকর্ডিং টু জেপি গিলফোর্ড, creativity is the ability to think in different direction, divergent thinking. জেপি গিলফোর্ডের মতে সৃজনশীলতা হলো বিভিন্ন দিক থেকে চিন্তা করার ক্ষমতা। জেপি গিলফোর্ড সৃজনশীলতা সম্পর্কে বলেছেন, সৃজনশীলতা অর্থাৎ যেখানে আমরা বাধা ধরা দিকের বাইরে গিয়ে ডিফারেন্ট ওয়েতে আমরা থিঙ্কিং করছি বা চিন্তন করছি, সেই ক্ষমতা বা সেই অ্যাবিলিটিকে বলা হচ্ছে সৃজনশীলতা। অ্যাকর্ডিং টু ই পল টরেন্স, creativity is the process of sensing problem and finding solution in an original way. ই পল টরেন্সের মতে সমস্যা অনুভব করে নতুন ভাবে তার সমাধান খোঁজার প্রক্রিয়াকেই সৃজনশীলতা বলে। অর্থাৎ টরেন্স এখানে বলেছেন যে সৃজনশীলতার মাধ্যমে যখন নতুনত্বের প্রকাশ পাবে অর্থাৎ বা সমস্যার সমাধান করার ক্ষেত্রে যখন আমরা নতুন কোনো কৌশল অবলম্বন করব তখন তাকে বলা হয় সৃজনশীলতা। তাহলে এখানে সৃজনশীলতার মিনিং বা সৃজনশীলতার ধারণা সম্পর্কে আমরা আলোচনা করে যেই বিষয়টির উপর সব থেকে বেশি গুরুত্ব দেব সেটি হলো নতুনত্ব। সৃজনশীলতার অর্থাৎ আমাদের চিন্তন প্রক্রিয়ার নতুনত্বকে বোঝায়। এরপর আমরা সৃজনশীলতার ক্যারেক্টারিস্টিক্স বা বিভিন্ন বৈশিষ্ট্যগুলো এক এক করে আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্য হলো অরিজিনালিটি, প্রডিউস ইউনিক আইডিয়াস। সৃজনশীল ব্যক্তিরা অবশ্যই তাদের আইডিয়া বা তাদের থিঙ্কিং এর মাধ্যমে নতুনত্বের প্রকাশ করে থাকেন। 2 নম্বর হচ্ছে ফ্লুয়েন্সি, জেনারেটিং মেনি আইডিয়াস কুইকলি। দ্রুত অনেক ধারণা তৈরি করতে পারে। সৃজনশীল ব্যক্তিরা কম সময়ে অনেক বেশি আইডিয়া বা ধারণা প্রডিউস করতে পারে বা তাদের মধ্যে থেকে কম সময়ে অনেক বেশি ধারণা বা তাদের কৌশল জাগ্রত হয়। 3 নম্বর হচ্ছে ফ্লেক্সিবিলিটি, থিঙ্কিং ইন ডিফারেন্ট ওয়ে, বিভিন্নভাবে চিন্তা করার ক্ষমতা। যারা সৃজনশীল ব্যক্তি হয় তারা একটা সমস্যাকে বিভিন্ন আঙ্গিক থেকে বা বিভিন্ন দিক থেকে বিচার করতে পারে বা চিন্তা করতে পারে। নেক্সট হচ্ছে ইমাজিনেশন বা কল্পনা শক্তি, ক্রিয়েটিং মেন্টাল পিকচার অর আইডিয়াস, কোনো কিছু কল্পনা করার ক্ষমতা। যারা সৃজনশীল ব্যক্তি হয় তারা সাধারণত তাদের মধ্যে কিন্তু ইমাজিনেশন বা কল্পনা শক্তি দেখা দেয়। ইমাজিনেশন বা কল্পনা শক্তি না থাকলে কিন্তু নতুনত্বের প্রকাশ পাবে না বা নতুন কিছু সৃষ্টি হবে না। যেই ব্যক্তি কল্পনা করে, যেই ব্যক্তির মধ্যে ইমাজিনেশন রয়েছে সেই ব্যক্তির মাধ্যমেই কিন্তু নতুন কিছু কিন্তু সৃষ্টি হয়ে থাকে। এরপর 5 নম্বর পয়েন্ট হচ্ছে কিউরিওসিটি বা কৌতূহল প্রবণতা। যেই ব্যক্তি সৃজনশীল তার মধ্যে কিউরিওসিটি থাকবে বা কৌতূহল প্রবণতা থাকবে। কিউরিওসিটি বা কৌতূহল প্রবণতা কি? ডিজায়ার টু নো অ্যান্ড এক্সপ্লোর, জানার আগ্রহ। কিউরিওসিটি হচ্ছে সেই আমাদের নতুন কিছু জানার আগ্রহ বা নতুন কিছু জানার জন্য আমাদের ভেতরে যে উৎসাহ দেখা যায় সেটাকে বলা হয় কিউরিওসিটি বা কৌতূহল। সৃজনশীল ব্যক্তির মধ্যে কিন্তু কিউরিওসিটি অবশ্যই থাকে। নেক্সট হচ্ছে সেনসিটিভ। যারা সৃজনশীল ব্যক্তি হয় তারা অন্যদের তুলনায় অনেক বেশি সেনসিটিভ বা সংবেদনশীল হয়ে থাকে। আইডেন্টিফাইং প্রবলেম ইজিলি, সহজে সমস্যা চিহ্নিত করা। সৃজনশীল ব্যক্তিরা খুব সহজে প্রবলেমেটিক সিচুয়েশন বা সমস্যাকে চিহ্নিত করতে পারে। ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং বা তাদের চিন্তনের মধ্যে স্বাধীনতা থাকবে, স্বাধীন চিন্তন। থিঙ্কিং উইদাউট ডিপেন্ডিং অন আদার্স, অন্যের উপর নির্ভর না করে চিন্তা করা।
সৃজনশীল ব্যক্তিরা সাধারণত স্বাধীন চেতা হয়, তাদের চিন্তন কৌশল কারো দ্বারা কিন্তু নির্ভরশীল হয় না, তারা স্বাধীনভাবে নিজের মতো চিন্তা করতে, নিজের মতো কাজ করতে তারা পছন্দ করে। এরপর 8 নম্বরটা দেখছি ডাইভার্জেন্ট থিঙ্কিং বা বহুমুখী চিন্তা বা অপসারী চিন্তা। ডাইভার্জেন্ট থিঙ্কিং ইজ দ্য অ্যাবিলিটি টু থিঙ্ক ইন many different direction and generate multiple solution for a single problem. It is an important part of creativity. ক্রিয়েটিভিটির একটা অন্যতম বৈশিষ্ট্যই হলো ডাইভার্জেন্ট থিঙ্কিং, সব থেকে প্রধান বৈশিষ্ট্য। ক্রিয়েটিভ লার্নার বা ক্রিয়েটিভ স্টুডেন্টদের মধ্যে ডাইভার্জেন্ট থিঙ্কিং এর ক্যাপাসিটি থাকবে। ডাইভার্জেন্ট থিঙ্কিং কি প্রবলেমেটিক সিচুয়েশনকে বা সমস্যাকে একটি নির্দিষ্ট দিক থেকে বিচার না করে বিভিন্ন দিক থেকে বিচার করার যে ক্ষমতা, তাকে বলা হয় ডাইভার্জেন্ট থিঙ্কিং বা বহুমুখী চিন্তা বা অপসারী চিন্তা। এখানে তাহলে আমরা ক্রিয়েটিভিটির বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স গুলো আলোচনা করলাম। তার আগে আমরা ক্রিয়েটিভিটির সংজ্ঞা বা ক্রিয়েটিভিটির ধারণা সম্পর্কে আলোচনা করে নিয়েছিলাম। এবার আমরা ক্রিয়েটিভিটির কম্পোনেন্টস বা ক্রিয়েটিভিটির যে উপাদানগুলো রয়েছে সেটা আমরা আলোচনা করব। ক্রিয়েটিভিটির উপাদানগুলোকে সাধারণত 4টি ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? এই 4টি ভাগ খুব সহজে মনে রাখার জন্য আমরা একটা কোড মনে রাখতে পারি, FOE, FFOE। First F for fluency, second F for flexibility, O for originality, E for elaboration। ফ্লুয়েন্সি অর্থাৎ সাবলীলতা, ফ্লেক্সিবিলিটি অর্থাৎ নমনীয়তা, অরিজিনালিটি অর্থাৎ মৌলিকত্ব, এলাবোরেশন অর্থাৎ সম্প্রসারণ বা বিস্তার। এই 4টি পয়েন্ট এবার আমরা এক এক করে আলোচনা করে নিচ্ছি। ফ্লুয়েন্সি means the ability to produce a large number of ideas, answer or solution in a short time. A creative person can think on many possibilities quickly. সাবলীলতা হলো অল্প সময়ে অনেক ধারণা, অনেক উত্তর বা অনেক সমাধান দেওয়ার ক্ষমতা। সৃজনশীল ব্যক্তি দ্রুত অনেক সম্ভাবনা বা সলিউশন ভাবতে পারে। ফ্লুয়েন্সি ডিল করে কোনো ব্যক্তির স্পিডের সাথে। কম সময়ে সেই ব্যক্তি কত বেশি সংখ্যক আইডিয়া তার মধ্যে থেকে জেনারেট হচ্ছে, বা কম সময়ে সেই ব্যক্তি কতগুলো সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে পারছে, সেটি হলো ফ্লুয়েন্সি। ফ্লুয়েন্সি ডিলস উইথ দ্য স্পিড অফ দ্য আইডিয়াস। কত তাড়াতাড়ি কত বেশি আইডিয়া আমরা প্রডিউস করতে পারছি, আমাদের মধ্যে থেকে কম সময়ে কত বেশি আইডিয়া বা কত বেশি সলিউশন, কত বেশি সম্ভাব্য সমাধান আমাদের মধ্যে থেকে বেরিয়ে আসছে, সেই দ্রুততাকে বলা হয় ফ্লুয়েন্সি বা সাবলীলতা। নেক্সট 2 নম্বর পয়েন্ট হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ক্রিয়েটিভিটির সেকেন্ড উপাদান ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা। ফ্লেক্সিবিলিটি মিন্স দ্য অ্যাবিলিটি টু চেঞ্জ আইডিয়াস অর থিঙ্ক ইন ডিফারেন্ট ওয়ে। ইট হেল্পস এ পারসন লুক অ্যাট এ প্রবলেম ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস। নমনীয়তা হলো চিন্তাধারা পরিবর্তন করে বিভিন্নভাবে ভাবার ক্ষমতা। এটি সমস্যাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে সাহায্য করে। ফ্লেক্সিবিলিটি ডিলস উইথ দ্য ভ্যারাইটি অফ আইডিয়া। আগের যেটা ফ্লুয়েন্সি ছিল সেটা আইডিয়া জেনারেট করার স্পিডের সাথে ডিল করছিল, ফ্লেক্সিবিলিটি সেই আইডিয়াগুলোর ভ্যারাইটির উপর ডিল করছে। আমরা যে আইডিয়াগুলো দিচ্ছি বা সম্ভাব্য সমাধানগুলো দিচ্ছি সেগুলো যেন একই রকম না হয়, তার মধ্যে যেন ভ্যারাইটি থাকে বা তার মধ্যে যেন ভ্যারিয়েশন থাকে। ফ্লেক্সিবিলিটি মিন্স দ্য ability to change the idea or think in different way. It helps a person look at a problem in different angles. একটা সমস্যাকে বিভিন্ন দিক থেকে বিচার করা বা সেই সমস্যা সমাধান করার জন্য যেই আইডিয়াগুলো দেওয়া হচ্ছে বা যেই সলিউশন গুলো দেওয়া হচ্ছে তার মধ্যে যে ভ্যারাইটি রয়েছে, প্রত্যেকটা সলিউশন যেন আলাদা আলাদা রকমের হয়ে থাকে, সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, যেটাকে বাংলায় বলা হচ্ছে নমনীয়তা। অর্থাৎ এটা আমাদের চিন্তন কৌশলের বিভিন্নতার সাথে কিন্তু রিলেট করছে বা চিন্তন কৌশলের বৈচিত্র্যের সাথে কিন্তু রিলেট করছে। এরপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে অরিজিনালিটি, বাংলায় যাকে বলা হয় মৌলিকত্ব। অরিজিনালিটি মিন্স প্রডিউসিং নিউ, রেয়ার অ্যান্ড ইউনিক আইডিয়া দ্যাট আর ডিফারেন্ট ফ্রম আদার্স। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটির এটা অন্যতম প্রধান একটা উপাদান যে আমরা যেই আইডিয়াটা দিলাম সেই আইডিয়াটা যেন নিজস্ব হয়, তার মধ্যে যেন নিজস্বতা থাকে, কোথাও থেকে যেন কপি পেস্ট করা যেন আইডিয়া না হয়। মৌলিকত্ব হলো নতুন, বিরল ও অন্যদের থেকে আলাদা ধারণা তৈরি করার ক্ষমতা। এটি সৃজনশীলতার অন্যতম একটি গুরুত্বপূর্ণ
উপাদান। তাহলে অরিজিনালিটি বলতে কি বোঝাচ্ছে, যে আমার যে চিন্তন কৌশল রয়েছে বা আমি যে সম্ভাব্য সমাধানগুলো দিয়েছি বা আমি যে আইডিয়াগুলো দিয়েছি সেগুলো যেন একান্তই আমার নিজের হয়, সেই আইডিয়াগুলো যেন কোথাও থেকে যেন কপি করা বা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া যেন না হয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এলাবোরেশন বা বিস্তার, বা বাংলায় সেটাকে সম্প্রসারণও বলে। এলাবোরেশন মিন্স ডেভেলপিং অ্যান আইডিয়া ইন ডিটেইল অ্যান্ড adding more information to make it complete and useful. এলাবোরেশন বলতে বোঝাচ্ছে আমরা যে আইডিয়াটা জেনারেট করেছি সেটা বাস্তবিক গ্রহণযোগ্যতা কতটা রয়েছে, সেটার কতটা ইউজফুল। বিস্তার হলো একটি ধারণাকে বিস্তারিতভাবে উপস্থাপন করা এবং তাতে আরো তথ্য যোগ করে সম্পূর্ণ করা। তাহলে এলাবোরেশন ডিল করছে আমাদের যে আইডিয়া বা আমাদের যে সম্ভাব্য যে সলিউশন গুলো রয়েছে তার সাথে আরো ইনফরমেশন অ্যাড করে সেটাকে বাস্তবিক ক্ষেত্রে ইউজফুল করে তোলার যে দক্ষতা, সেটাকে বলা হয় এলাবোরেশন। তাহলে এখানে আমরা ক্রিয়েটিভিটির 4টা উপাদান সম্পর্কে পরপর বিস্তারিত আলোচনা করে নিলাম। এই 4টি কিন্তু সিকোয়েন্সিয়াল ভাবেই কিন্তু আমাদের পরপর কিন্তু আমাদের আলোচনা করতে হবে। সবার ফার্স্টে আসবে ফ্লুয়েন্সি, সেকেন্ড হচ্ছে ফ্লেক্সিবিলিটি, থার্ড হচ্ছে অরিজিনালিটি এবং ফোর্থ হচ্ছে এলাবোরেশন। এবার আমরা প্রসেস অফ ক্রিয়েটিভিটি পয়েন্টটা সম্পর্কে আলোচনা করব। ফার্স্ট স্টেপ হচ্ছে প্রিপারেশন, সেকেন্ড ইনকিউবেশন, থার্ড ইলুমিনেশন, ফোর্থ হচ্ছে ভেরিফিকেশন। এটা মনে রাখার জন্য শর্টকাট হচ্ছে পিভ, PIIV, পিভ। ফার্স্ট পি ফর প্রিপারেশন। তাহলে প্রিপারেশন স্টেজে কি করবে একজন ব্যক্তি? কালেক্টিং ইনফরমেশন অ্যান্ড আইডেন্টিফাইং দ্য প্রবলেম, সমস্যা চিহ্নিত করে তথ্য সংগ্রহ করা। তাহলে ফার্স্ট স্টেজ, ক্রিয়েটিভিটির ফার্স্ট স্টেজ বা প্রসেসের ফার্স্ট স্টেজ হচ্ছে প্রিপারেশন। এই স্টেজে একজন ব্যক্তি তার যে সমস্যা রয়েছে সেই সমস্যাকে নির্ধারণ করে এবং সেই সমস্যার সমাধান করার জন্য যেই সমস্ত তথ্যগুলো প্রয়োজন সেই সমস্ত তথ্যগুলো বা ডেটাগুলো কি করে? কালেক্ট করে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইনকিউবেশন, যাকে অন্তলীন চিন্তা বা সুপ্ত পর্যায় বলা হয়ে থাকে। থিঙ্কিং আনকনসিয়াসলি অ্যাবাউট দ্য প্রবলেম, এখানে অবচেতন ভাবে আমরা সমস্যা নিয়ে চিন্তা করি বা এখানে হচ্ছে আমাদের তথ্যগুলো যেগুলো রয়েছে সেগুলো আমাদের মস্তিষ্কে কিন্তু সংরক্ষণ করা থাকে এবং সঠিক সময়ের অপেক্ষা করে আমাদের মস্তিষ্ক থেকে সেটা প্রকাশিত হওয়ার। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইলিউমিনেশন বা উদ্ভাবন, বা এখানে উদ্ভাসও বলা হচ্ছে, উদ্ভাবন বাংলাটা বেশি ভালো। এই উদ্ভাবন বা ইলিউমিনেশন কি? সাডেন অ্যাপিয়ারেন্স অফ নিউ আইডিয়াস, এনলাইটমেন্ট মোমেন্ট, হঠাৎ করে ধারণার উদয় হওয়া। আমাদের মস্তিষ্কে ধারণা কিন্তু সুপ্তভাবে কিন্তু ছিল। এই ইলুমিনেশন পর্যায়ে সেই আইডিয়া বা সেই ধারণা আমাদের মধ্যে থেকে কিন্তু জাগ্রত হয় বা উদ্ভাবিত হয়। এই মোমেন্টটাকে এনলাইটমেন্ট মোমেন্ট বা ইউরেকা মোমেন্টও কিন্তু বলা হয়, যেই মোমেন্টে আমাদের মস্তিষ্কে সেই আইডিয়াটি কিন্তু জেনারেট হচ্ছে বা প্রকাশিত হচ্ছে। এরপর 4 নম্বর স্টেজ হচ্ছে ভেরিফিকেশন বা যাচাইকরণ। এই স্টেজে কি করা হচ্ছে? টেস্টিং এন্ড চেকিং দ্য আইডিয়াস। এই স্টেজে আমরা যেই ধারণাটি দিয়েছি বা আমরা যে সমস্যাটি আমাদের মধ্যে থেকে যেই আইডিয়াটি জেনারেট হয়েছে সেটাকে বাস্তবিক পর্যায়ে সেটাকে টেস্ট করা এবং সেটাকে ভেরিফাই করা হয় এই স্টেজে, অর্থাৎ ধারণাটির পরীক্ষা এবং যাচাইকরণ করা হয় যেই ধারণাটি আমাদের মস্তিষ্ক থেকে জাগ্রত হয়েছে। তাহলে এখানে আমরা প্রসেস অফ ক্রিয়েটিভিটি পড়লাম। এখানে 4টা স্টেপ রয়েছে, 4টা স্টেপ মনে রাখার শর্টকাট পিভ। ফার্স্ট পি ফর প্রিপারেশন, আই ফর ইনকিউবেশন, সেকেন্ড আই ফর ইলুমিনেশন, ভি ফর ভেরিফিকেশন। তাহলে আমরা প্রসেস অফ ক্রিয়েটিভিটি এখানে বুঝে নিলাম। এরপর আমরা হচ্ছে সর্বশেষ যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে নার্চারিং ক্রিয়েটিভিটি, বা একজন সৃজনশীল শিক্ষার্থীর বিকাশের জন্য একজন শিক্ষক বা তার পিতামাতার কি কি ভূমিকা থাকা উচিত সেটা আমরা আলোচনা করব। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এনকারেজিং কোশ্চেন, প্রশ্ন করতে উৎসাহিত করা। ক্রিয়েটিভ স্টুডেন্টদের কিন্তু প্রশ্ন করার জন্য উৎসাহ দিতে হবে ক্লাসরুমে। অ্যাজ এ টিচার তুমি তোমার ক্লাসের যারা ক্রিয়েটিভ স্টুডেন্ট রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে উৎসাহিত করবে, তারা যেন নিজে থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন তোমাকে করে। নেক্সট 2 নম্বর হচ্ছে গিভিং ফ্রিডম অফ এক্সপ্রেশন, সেই সমস্ত শিক্ষার্থীদের ফ্রিডমনেস দিতে হবে, স্বাধীনতা প্রদান করতে হবে যাতে তারা বিনা বাধায় তাদের মধ্যে যে থট বা আইডিয়াস গুলো রয়েছে সেগুলোকে এক্সপ্রেস করতে পারে, অর্থাৎ নিজেদের মত প্রকাশ করতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রোভাইডিং প্রবলেম সলভিং অ্যাক্টিভিটিস,
যারা ক্রিয়েটিভ স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু বিদ্যালয়ের বাধা ধরা কাজে কিন্তু বোর ফিল করে, তাদের পছন্দ হয় না খুব একটা, তাই তাদেরকে বিভিন্ন ধরনের প্রবলেম প্রোভাইড করতে হবে এবং শিক্ষার্থীদের বলতে হবে তোমরা এই প্রবলেমটিকে সলভ করো, সমস্যা সমাধানমূলক কাজ তাদেরকে দিতে হবে যাতে তারা ক্লাসের মধ্যে মনোনিবেশ করতে পারে এবং তাদের আগ্রহ জাগে ক্লাসের পড়াশোনায়। 4 নম্বর হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং নিউ আইডিয়াস। সেই স্টুডেন্টদের মধ্যে থেকে যদি কখনো নতুন কোনো আইডিয়া জেনারেট হয়, অ্যাজ এ টিচার তোমাকে তাদের আইডিয়াগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাদেরকে একটু বাহবা দিতে হবে যে তোমার যে আইডিয়াটা আছে সেটা কিন্তু খুব ভালো একটা আইডিয়া। তারা যদি অ্যাপ্রিসিয়েশন পায় তবেই তারা কিন্তু পরবর্তীকালে তাদের মধ্যে থেকে আরো নতুন নতুন চিন্তার তারা উদ্ভাবন করতে সাহস দেখাবে। 5 নম্বর পয়েন্টটি হচ্ছে ক্রিয়েটিং এ সাপোর্টিভ এনভায়রনমেন্ট। ক্লাসরুমের যে সিচুয়েশন থাকবে বা ক্লাসরুমের এনভায়রনমেন্ট থাকবে সেটা কিন্তু অবশ্যই ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট হবে, যেখানে শিক্ষার্থীকে বিভিন্ন একটা সাপোর্টিভ একটা অ্যাটমসফিয়ার দেওয়া হবে, যেখানে শিক্ষার্থী এটা মাথায় রাখবে যে তার পেছনে বা তার সাথে সবসময় তার শিক্ষক আছে, তার সাপোর্ট ডিভাইস হয়ে। ঠিক আছে। 6 নম্বর পয়েন্টটি হচ্ছে অ্যাভয়েডিং এক্সেসিভ ক্রিটিসিজম। যারা যারা ক্রিয়েটিভ স্টুডেন্ট রয়েছে তারা মাঝে মাঝেই নতুন নতুন আইডিয়া তোমার কাছে উপস্থাপন করবে, অ্যাজ এ টিচার তুমি তার আইডিয়াগুলোকে খুব বেশি ক্রিটিসাইজ করবে না, তার আইডিয়াস গুলোকে যতটা পারবে গ্রহণ করার চেষ্টা করবে। তারা কিন্তু ক্রিটিসাইজ নিতে পারে না, ক্রিটিসাইজ বেশি যদি তুমি করো তাহলে কিন্তু তারা ডিমোটিভেট হয়ে পড়বে। 7 নম্বর হচ্ছে এনকারেজ স্টুডেন্ট টু শো দেয়ার স্কিল অ্যান্ড ট্যালেন্ট অ্যান্ড ক্রিয়েটিভিটি। সেই সমস্ত স্টুডেন্টদের সবসময় এনকারেজ করতে হবে, সবসময় তাদেরকে উৎসাহ দিতে হবে যেন তারা তাদের যে ট্যালেন্ট রয়েছে বা তাদের যে স্কিল আছে সেটা সবার সামনে তুলে ধরে। তাহলে আজকে আমরা ক্রিয়েটিভিটি যে টপিকটা রয়েছে সেটা আমরা একেবারে শেষ করে দিলাম। এখানে আমরা প্রথমে ক্রিয়েটিভিটির সম্পর্কে জানলাম, ক্রিয়েটিভিটির মিনিং বা তার ধারণা সম্পর্কে জানলাম, তারপর আমরা ক্রিয়েটিভিটির ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করলাম, তারপর আমরা ক্রিয়েটিভিটির কম্পোনেন্ট বা উপাদানগুলো সম্পর্কে আলোচনা করলাম, তারপর আমরা প্রসেস অফ ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার যে প্রক্রিয়া বা স্তর সেগুলো সম্পর্কে আলোচনা করলাম, এবং সবশেষে আমরা সৃজনশীলতা বিকাশের ক্ষেত্রে একজন শিক্ষক বা একজন গার্জিয়ান বা অভিভাবকের কি ভূমিকা হতে পারে সেই বিষয়ে আমরা আলোচনা করলাম। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।